আমার একটা কথা বলার ছিল। মিলন খান বলেন, হ্যাঁ বলো। আজ সবাই মিলে ঘুরতে গেলে কেমন হয়? না মানে আমি চাচ্ছিলাম পরিবারে সবাই আজ বাইরে ডিনার করব। তোমার কি মতামত? মিনহাজ খানের কথা শুনে ছোট বড় সবাই তার দিকে তাকায়। মিলন খান কিছুক্ষণ ভেবে বলেন, সে তো যাওয়াই যায়, তাতে আপত্তির কি আছে? কি বলিস তোরা সবাই? অয়নদেরকে বলে, সেটা তো ভালোই হয় বাবা, অনেকদিন পরিবারের সবাই কোথাও যাওয়া হয় না। ঠিক আছে, তাহলে রাতে ডিনারটা রেস্টুরেন্টে করা যাবে। মিনহাজ খান কথাটা বলে হাত ধুয়ে টেবিল ছেড়ে উঠে যান। একে একে সবার খাওয়া শেষ করে যে যার কাজে চলে যায়। মানহা নিজের রুমে চলে যায়। মিরাজ ভার্সিটিতে। অয়ন বাবার সাথে শোরুমে গেছে। তার সাথে আজ অ্যাডভোকেট মিনহাজ খানও গেছেন। নিজেদের শোরুমে কিছুটা সময় দেবেন তিনি। নীরা মানহার কাছে এসেছে রাতে কি পরে ডিনারে যাবে সেটা জানার জন্য। দুজনে বসে একসাথে কিছুক্ষণ গল্প করে সময় কাটায়। দুজনে কালো কালারের শাড়ি, তার ম্যাচিং হিজাব বেঁধে যাবে। দুপুর গড়িয়ে সুন্দর এক বিকেলের উদয় হয়। বিকেল গড়িয়ে রাত। খানবাড়ির সবাই রেডি হয়ে ড্রয়িং রুমে বসে আছে। শুধু নীরা আর মানহা আসেনি। দুজনের এখনো সাজা হয়নি। নীরা মানহাকে জোর করে সাজিয়ে দিচ্ছে। মানহার নিষেধকে অগ্রাহ্য করে সব করছে। মানহাকে সাজিয়ে দিয়ে আয়নার সামনে ধরে বলে, আপু দেখো তো তোমাকে কেমন লাগছে। নিজেকে আয়নায় দেখে মানহা কিছু বলে না। তারপর বলে, নীরা নিচে চলো, সবাই আমাদের জন্য অপেক্ষা করছে। দুজন একসাথে নিচে নামে। দুজনকে দেখে মিরাজ মুখ ফসকে বলে ফেলে, মাশাল্লাহ মাশাল্লাহ, কি সুন্দর লাগছে দুজনকে। সবাই মিরাজের দিকে তাকায়। মিরাজ সবার রিয়াকশন দেখে থতমত খেয়ে যায়। মিরাজের কথা শুনে মানহা আর নীরা দুজনেই লজ্জা পেয়ে যায়। মানহার বাবা মা আর অয়নের বাবা মা চারজনে বাড়ির গাড়ি করে যাবে। অয়ন আর নীরা দুজন একটা বাইকে আর মিরাজ মানহা একটা বাইকে। রাতের বেলা বাইকে ঘুরতে খুব ভালো লাগে মানহার কাছে। তাই তাই তো এখন সেটাই করছে। গাড়ি গিয়ে থামে একটা বড় সড়ো রেস্টুরেন্টের সামনে। মানহার বাবা সবাইকে নামিয়ে দিয়ে গাড়ি পার্কিং করতে যায়। অয়ন আর মিরাজও দুজনকে নামিয়ে গিয়ে বাইক পার্কিং করতে যায়। মানহারা সবাই গিয়ে রেস্টুরেন্টের ভেতরে বসে। একটু পর চাচা ভাইপো চলে আসে। রাত 9টা বাজতে চলল। তারা একটু দেরি করেই বাড়ি থেকে বেরিয়েছে। ওয়েটারকে ডেকে খাবার অর্ডার দেয়। মানহার বিরিয়ানি খুব পছন্দ, তাই তো সবাই চিকেন বিরিয়ানি অর্ডার দেয়। বিরিয়ানির সাথে থাকবে সবার জন্য কোল্ড ড্রিঙ্কস। ওয়েটার বিরিয়ানি আনতেই ঘ্রাণ বের হয়। মানহা মন ভরে ঘ্রাণটা নেয়। এখানকার বিরিয়ানির স্বাদ খুবই ভালো। এনারা বিরিয়ানিটা খুব ভালো রান্না করেন, সেটা জানেন বলেই মিনহাজ খান সবাইকে এখানে নিয়ে এসেছেন। সবাই তৃপ্তির সাথে খায়। মিরাজ খাওয়া শেষ করে তৃপ্তির ঢেকুর তোলে। মিরাজের ঢেকুর তোলা দেখে হেসে ফেলে সকলে। খাওয়া শেষ বিধায় রেস্টুরেন্ট থেকে বের হয় সবাই। বাবা মাকে বুঝিয়ে শুনিয়ে বাড়িতে পাঠায় মানহা আর অয়ন। তারাও মেনে নেয়। ছেলে মেয়ে এখন বড় হয়েছে, তাদের তো একটা প্রাইভেসি আছে। চারজন মিলে এখন যাবে লং ড্রাইভে। মানহার মনটা ফুরফুরে মেজাজে আছে। আজকের দিনটা খুব স্পেশাল মনে হচ্ছে। অয়ন আর মিরাজ বাইক চালাচ্ছে আর দুই রমণী বসে আছে তাদের পেছনে। তারা সবাই খুব এনজয় করছে। ঢাকা শহরে রাত 10টা-11টাকে রাত বলে না কেউ। শহরের প্রতিটা অলিতে গলিতে ল্যাম্পপোস্টের আলোয় জ্বলজ্বল করছে রাস্তা। ঢাকা শহরটা আজ মন ভরে ঘুরছে তারা। তাদের বাধা দেওয়ার মতো কেউ নেই। চিল মুডে আছে তারা। নীরা আর মানহা দুজনেই খুব খুশি। বাইক চালাতে চালাতে হঠাৎ করে বাইক থামিয়ে দেয় অয়ন, কারণ তার সামনে আরও একজন বাইক থামিয়েছে। মিরাজ একটু পেছনে ছিল, সেজন্য ভাইয়ের দেখা দেখি সেও বাইক থামিয়ে দেয়। অয়ন বাইক থামিয়েছে কারণ তার সামনে আরও একজন বাইক থামিয়েছে। মানহা অবাক হয়, লোকটা কি হতে পারে। মাথার হেলমেটের কারণে বোঝা যাচ্ছে না কে হতে পারে। লোকটাকে দেখার জন্য চুপ করে থাকে সে। অয়ন মাথা থেকে হেলমেট খুলে বলল, ভাইয়া আপনি এখানে এই অসময়ে? তাদের সামনে থাকা লোকটা এবার নিজের মাথা থেকে হেলমেট খুলে ফেলে। মানহার মুখ বিস্ময়ে হাঁ হয়ে যায়। এই প্রথম সে আবরারকে বাইক চালাতে দেখছে। লোকটা দেখতে মারাত্মক হ্যান্ডসাম। আজকে একটু বেশি সুন্দর লাগছে তাকে। রাতের মৃদু আলোয় দেখা যাচ্ছে তার সিল্কি চুলগুলো বাতাসে উঠছে। ছিছি, সে এইসব কেন ভাবছে? আবরার মৃদু হেসে বলে, হ্যাঁ একটু কাজ ছিল এখানে, তোমাদের দেখলাম তাই এগিয়ে আসলাম।
ও আচ্ছা, ভালোই করছেন। আমাদের সাথে লং ড্রাইভে চলেন, অনেক মজা হবে। আবরার আর চোখে মানহার দিকে তাকিয়ে ফের অয়নের দিকে তাকিয়ে বলে, আমার কি প্রিয় মানুষ আছে যাকে নিয়ে লং ড্রাইভে যাব? আমার হচ্ছে পোড়া কপাল। এই পোড়া কপালে কি আর লং ড্রাইভ আছে বলো? ইনোসেন্ট ফেস করে বলে। তারা তিনজনে বুঝতে পারে কথাটা কাকে মিন করা হয়েছে। মানহা অন্যদিকে মুখ করে তাকিয়ে আছে। নীরা আর চোখে মানহার দিকে তাকিয়ে আবার তার ভাইয়ের দিকে তাকিয়ে বলে, ভাইয়া তুমি চলো তো, এখানে আর অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, আর কতক্ষণ থাকবো? আবার বাসায়ও ফিরতে হবে তো। 3টে বাইকে 5 জন মানুষ। তারা রাতের শহরে ঘুরতে ব্যস্ত। অয়নরা বাইক থামিয়ে পার্কিং করে হাঁটতে শুরু করে। প্রথমে অয়নরা, তারপরে মানহা, মিরাজ, আবরার। হঠাৎ মিরাজের ফোনে কল আসায় সে সাইডে চলে যায়। আবরার আর মানহা পাশাপাশি হাঁটে। মানহার অনেক ইনসিকিউর ফিল হয়। দুজনের নীরবতার মাঝে আবরার বলে, বনবিড়াল। আবেগ মাখা কণ্ঠ। মানহা নিজের দৃষ্টি স্থির করে হাঁটতে থাকে। এখন তার মনে হচ্ছে বাবা মায়ের সাথে চলে যাওয়াটাই বেটার ছিল। বনবিড়াল আর কত ঘোরাবেন আমায়? আপনি কি কিছুই বোঝেন না? বয়স বাড়ছে তো, কবে বাবার ডাক শুনবো বলুন? আবরারের কথা শুনে থমকে দাঁড়ায় মানহা। রাগী দৃষ্টি নিক্ষেপ করে তার পানে। আবরার বলতে বলতে কি বলে ফেলেছে নিজেই বুঝতে পারেনি। যখন পারে তখন জিভে কামড় খায়। সে ভুল জায়গায় ভুল কথা বলে ফেলেছে। মানহার রাগী ফেস দেখে বুকে ফু দিয়ে বলে, দেখুন, ওভাবে তাকাবেন না। আপনার কি লজ্জা শরম নেই আবরার? কোথায় কি বলতে হয় সেটাও কি গুলিয়ে খেয়ে ফেলেন? আই এম সরি বনবিড়াল। প্লিজ ওসব নামে আমাকে ডাকবেন না। 100 বার ডাকবো। আপনার কি? আমার কি মানি? পারলে ঠেকান দেখি। মানহা আর একটা কথাও বলে না, কারণ সে জানে আবরার তার ছেঁড়া মানুষ। তা না হলে তার পিছে এমন আঠার মতো লেগে থাকতো না। মিরাজ ফোন রিসিভ করে বলে, এত রাতে না ঘুমিয়ে কল দিচ্ছিস কেন? জানিস কয়টা বাজে? রাত 11:30। ফোনের অপর প্রান্ত থেকে তানসি বলে, আরে গাধা, বাংলাদেশে এখন 11:30 বাজলেও আমেরিকায় এখন 9:30 বাজে। ওহ সিট, আমার তো খেয়াল ছিল না। তো মশাই, আপনি এখানে কি করছেন? লং ড্রাইভে আসছি, এবার তোর জন্য ব্যস্ত গেল। মিরাজের কথা শুনে তানসির মুখে আধার ঘনিয়ে এলো। মিরাজ লং ড্রাইভে গেছে? তার মানে মিরাজের গার্লফ্রেন্ড আছে? মুহূর্তেই চোখ দুটো টলমল করে তার। তানসির কোনো রেসপন্স না পেয়ে মিরাজ ফের বলে, কি রে, কথা বলছিস না কেন? অডিও কল হওয়ায় মিরাজ বুঝতে পারল না তানসি কাঁদছে। তানসি নিজেকে স্বাভাবিক করে কাঁপা কাঁপা কণ্ঠে বলে, কার সাথে গিয়েছিস মিরাজ? তোর যে গার্লফ্রেন্ড আছে এটা তো কখনই বলিসনি। মিরাজের টনক নড়ে। তানসি এতক্ষণ চুপ কেন ছিল সেটা বুঝতে পারে। মাথায় দুষ্টু বুদ্ধি এসে ভর করে মিরাজের। ফের বলে, আরে তুই চলে যাওয়ার পরই ওর সাথে দেখা, দেন সেটিংটা করে নি। জানিসই তো আজকালকার মেয়েরা যা শুরু করেছে। তানসি খট করে কল কেটে দেয়। মিরাজকে সে খুব ভালোবাসে। সেই অষ্টাদশী কন্যা যখন বুঝতে শুরু করেছে ভালোবাসা কি, সেই তখন থেকেই মিরাজকে সে পাগলের মতো ভালোবাসে। কিন্তু কখনো বলেনি কিংবা কাউকে বুঝতেও দেয়নি। কিন্তু আজ মনে হচ্ছে সে সবচেয়ে ভুল করে ফেলেছে। নিজের মনের কথাটা না বলে নিজেকে আর ঠিক রাখতে পারে না। হাউমাউ করে কান্না করে দেয়। মিরাজ ফোন হাতে নিয়ে ভ্যাবলার মতো চেয়ে থাকে। মুখের ওপর কল কেটে দিল। হায় রে মানুষ, সে কি খুব বেশি মজা করে ফেলেছে? তানসি কি এখন কান্না করছে? মিরাজ ফের কল দেয়, কিন্তু তানসি রিসিভ করে না। মিরাজ আবারও চলে যায় সবার মাঝে। বিষয়টা পরে দেখা যাবে। 12টার সময় বাসায় ফেরে 4 জন। অনেক ঘোরাঘুরির কারণে টায়ার্ড হয়ে পড়েছে। আবার রাতও অনেক হয়েছে, সেজন্য ড্রেস চেঞ্জ করে শুয়ে পড়ে। তলিয়ে যায় গভীর ঘুমে। তানসি সকাল থেকে মনমরা হয়ে আছে ক্যাম্পাসে। ভার্সিটির ক্যাম্পাসে এক কোনায় সে আর তার বান্ধবী জেনি বারবার জিজ্ঞেস করছে কি হয়েছে, কিন্তু তানসি কিছু বলতে পারছে না। জেনির আর সহ্য হয় না এভাবে বসে থাকলে কি কোনো সমস্যার সমাধান হয়। সেজন্য এবার জোরেই বলে ফেলে, তানসি, লুক অ্যাট মি। ক্যাম্পাসের অনেকেই তাদের দিকে তাকায়। জেনি আমেরিকার মেয়ে, সে বাংলা পারে না। টুকটাক তানসির কাছ থেকে শিখছে। তারা ইংরেজিতে কথা বলে। হে বল। ক্লিয়ার করে বল কি হয়েছে।
মিরাজের গার্লফ্রেন্ড আছে জেনি। হোয়াট? হ্যাঁ, কাল রাতে তারা লং ড্রাইভে গেছে। কি বলিস? তোকে বারবার করে বলেছিলাম মনের কথা বলে দে, শুনলি না তুই। এখন কি হবে তাহলে? মুখে হাত দিয়ে ভাবুক হয়ে বলে, আমি জানি না রে, আমার খুব কষ্ট হচ্ছে। মিরাজ কি বোঝে না আমি ওকে লাইক করি? ওর সাথে একটা মাস একই ছাদের নিচে কাটিয়েছি, ওর সাথে ঝগড়া করছি, কত শত কথা বলছি, বাট বুঝলো না রে, আমি হেরে গেলাম। বলে কান্নায় ভেঙে পড়ে তানসি। প্লিজ কান্না করিস না, এভাবে ভেঙে পড়লে হবে না। আমি মিরাজের সাথে কথা বলবো। প্লিজ তুই কান্না অফ কর। তাদের দুজনের আর ক্লাস করা হলো না। দুজনে বসা পাশাপাশি। ভার্সিটি থেকে বের হয় দুজনে। তানসির মন ভালো করার জন্য তারা ঘুরবে। তাতে যদি তানসির মন ভালো হয়, তানসির বেস্ট ফ্রেন্ড জেনি। একই সাথে তাদের বেড়ে ওঠা। তানসির জন্ম বাংলাদেশে হলেও ছোট থেকেই তানসি আমেরিকায় বড় হয়েছে। সেই জন্য তাদের বন্ডিংটা অনেক স্ট্রং। দেখতে দেখতে 10 দিন পার হয়ে গেছে। কিভাবে যে সময় পার হয়ে গেছে বুঝতে পারেনি মানহা। তাকে আমেরিকা যেতে হবে খুব আর্জেন্ট। তাই তো বাবা মা চাচা চাচি সবাইকে নিজের রুমে ডেকেছে। সবাই মানহার রুমে বসে আছে। মানহার জরুরি তলবে হাজির সকলে। মিনহাজ খান মেয়েকে উদ্দেশ্য করে বলেন, মানা মামনি কি বলবে তুমি? কিছু কি হয়েছে? না বাবা, কিছু হয়নি। তোমাদেরকে একটা কথা বলার জন্য আসতে বলছি। বল মা। মিরন খান বলেন। চাচু, বাবা, মা, বড় আব্বু, তোমাদেরকে আমি যা বলবো সেটা কাউকে বলবে না, এমনকি ভাইয়া মিরাজকেও না। কেন? আর কি কথা বলবি? বাবা, আমাকে আমেরিকা যেতে হবে। কি? কিন্তু কেন? বাবা, সেখানে আমার যাবতীয় সমস্ত গুরুত্বপূর্ণ কাগজপাতি আছে। আমার স্কুল, কলেজ, ভার্সিটি সব তার। সেগুলো আমার লাগবে। কবে যেতে চাচ্ছ মা? আগামীকাল আমি যে আমেরিকা যাব সেটা জানবে, কিন্তু কেন যাচ্ছি সেটা যেন না জানে। আমি 10 দিনের মধ্যে ফিরে আসবো ইনশাল্লাহ। আচ্ছা বেশ, তাই যেও। তারা রুম থেকে বের হয়ে যায়। মানহা মুচকি হেসে ব্যালকনিতে দাঁড়ায়। তার সাথে এতদিন সবাই গেম খেলছে, তাকে বোকা বানিয়েছে, সে কেন ছেড়ে দেবে? মিস্টার আবরার তেজ, তুমি যদি চলো ডালে ডালে, তো মানহা চলে পাতায় পাতায়। বলে রহস্যময়ী হেসে ওঠে। জাস্ট ওয়েট অ্যান্ড সি মিস্টার আবরার তেজ। তোমাকে আমি বুঝিয়ে ছাড়বো ভালোবাসার মানুষ দূরে চলে গেলে কেমন লাগে। সকাল সকাল রেডি হয়ে নিচে নেমে আসে মানহা। তাকে এমন পরিপাটি হয়ে নিচে নামতে দেখে অয়ন, মিরাজ, নীরা তিনজনই অবাক হয়। বাকিরা তো সবটা জানে। নীরা অবাকের রেশ নিয়ে জিজ্ঞেস করে, আপু তুমি সাজগোজ করে কোথায় যাচ্ছ? হ্যাঁ রে বোন, তুই কোথায় যাচ্ছিস? আমাদের কাউকে তো কিছু বলিসনি। মানহা সবার রিয়াকশন দেখে মনে মনে বলে, মাত্র তো শুরু, দেখো কি কি করতে পারি। মানহাকে চুপ থাকতে দেখে মিরাজ উঠে এসে মানহার সামনে দাঁড়ায়। খুঁটে খুঁটে দেখে বিস্ময় নিয়ে বলে, আপু তুমি আমেরিকা যাচ্ছ? হ্যাঁ। সোজা জবাব। মানহার কথা শুনে অয়ন চেঁচিয়ে বলে, কি বলছিস এসব? তোর মাথা ঠিক আছে তো? হ্যাঁ, তুই না সবাইকে বললি তুই আর আমেরিকায় যাবি না, তাহলে হঠাৎ করে ডিসিশন চেঞ্জ করলি কেন বোন? তুই কি রাগ করে চলে যাচ্ছিস? ভাইদের এত এত প্রশ্নের জবাব কি করে দেবে মানহা? নিজের ভেতরে অনেক দ্বিধাদ্বন্দ্ব কাজ করছে। মিথ্যা বলতে কেমন একটা লাগছে। মানহাকে চুপ থাকতে দেখে মিলন খান এগিয়ে আসেন। সবাইকে যে যার জায়গায় বসতে বলেন। তারা আগের জায়গায় গিয়ে বসে। মিলন খান সবাইকে উদ্দেশ্য করে বলে, শোনো মানহা মামুনি, আমেরিকা যেতে চাই। মামুনি নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারে। সে এখন যথেষ্ট বড় হয়েছে এবং যথেষ্ট বুদ্ধিমতী। সে কোনো বাচ্চা মেয়ে নয়। সে এখানে থাকতে চাচ্ছে না। আমরা জোর করে তাকে ধরে বেঁধে রাখতে পারি না। তাই বলে বাবা? কোনো কথা নয় অয়ন। মানহা মামুনি যে সিদ্ধান্ত নিয়েছে সেটা আমরা মেনে নিয়েছি। তোমাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারো। মানহা চাচুর দিকে কৃতজ্ঞতার সহিত তাকায়। তাকে বড় বাঁচান বাঁচিয়ে দিল। মিলন খান ইশারায় আশ্বস্ত করেন। কারোর মুখে কোনো কথা নেই। অয়ন গম্ভীর দৃষ্টিতে বোনের দিকে তাকিয়ে আছে কিছুক্ষণ। খুব অভিমান হয়েছে তার। তার বোনটা এমন কেন করছে? সবটা তার রহস্যময় লাগছে। তার বোন যেটা বলে সেটাই করে। মানহার কথার খেলাপ হয় না কখনো, কিন্তু আজ হঠাৎ কি হলো ওর? মিরাজ কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে যায়। মানহা পেছন থেকে ডাকলেও রেসপন্স করে না। অয়নও সেম কাজ করে।
থাকলো শুধু নীরা। সেইবার কি করবে? শাশুড়ি আর চাচি শাশুড়ির কাছে চলে যায়। মানহাকে তানিয়া বেগম পরম যত্নে খাইয়ে দেন আর চোখের পানি ফেলেন। মানহা মাকে কান্না করতে দেখে ফিসফিস করে বলে, মা কান্না করলে কিন্তু আর আসবো না, তখন কিন্তু সব সময় কাঁদতে হবে। তার থেকে ভালো হাসি মুখে আমায় বিদায় দাও। খাওয়া শেষ করে সবার থেকে বিদায় নিই। তানিয়া বেগম কান্না করছেন। মিনহাজ খান মেয়েকে এয়ারপোর্টে দিয়ে আসবেন। মানহা বাসা থেকে বের হতেই নীরা দৌড়ে রুমে চলে যায়। আবরারকে এখনই বলতে হবে, নইলে কি যে হবে আল্লাহ জানে। 4 তলা বিশিষ্ট বিল্ডিংয়ে দাঁড়িয়ে আছে এক রমণী। তার দৃষ্টি সামনে বড় বড় বিল্ডিংয়ে। রমণীটি আর কেউ নয়, রমণীটি হলো মানহা। আজ 2টা দিন হয়ে গেছে সে আমেরিকায় এসেছে। আসার পর অয়ন আর মিরাজের সাথে কথা হয়নি বললে ভুল হবে। মানহা ফোন দিলে তারা কেটে দিয়েছে। কোনো ব্যাপার না, কয়েকটা দিনেরই তো ব্যাপার ভেবে মুচকি হাসে সে। আবরারের কথা ভেবে অনেক হাসি পাচ্ছে। মনে পড়ে যায় সেদিনের কথা। মানহা যখন এয়ারপোর্টের ভেতরে ঢুকে পড়ে তখন আবরারকে তার দিকে ছুটে আসতে দেখে। মানহা না দেখার ভান করে চলে আসছিল। এয়ারপোর্টের লোক আবরারকে ভেতরে ঢুকতে দেয়নি। নিরাশ হয়ে ফিরে যেতে হয়েছিল তাকে। আবরার যোগাযোগ করলেও সে করেনি। মানহা যখন তার ফুপির বাসায় পৌঁছলো তখন তাকে দেখে ভূত দেখার মতো চমকে যায় সকলে, সাথে অনেক খুশিও হয়। তানসির সে কি কাণ্ড, আপুকে পেয়ে অনেক হ্যাপি সে। তানভি খান মানহাকে রেস্ট নিতে ওপরে পাঠিয়ে দেন। আমেরিকার সবচেয়ে সুন্দর একটি জায়গা হলো সান ডিয়েগো, ক্যালিফোর্নিয়া। সপরিবারে ঘুরতে যাওয়ার জন্য সবচেয়ে ভালো স্থান। এই শহরের উপকূল বরাবর রয়েছে একাধিক সমুদ্রতট, যেখানে বসে বেশিরভাগ সময় কাটিয়ে দেওয়া যায়। তবে নানান ধরনের জলক্রীড়ার ব্যবস্থাও আছে। এছাড়াও বিশাল সমুদ্রের তলার জগৎটা ঠিক কীরকম তা জানতে গেলে একবার ঘুরে আসতে হবে লা জোলা আন্ডার ওয়াটার পার্ক অ্যান্ড কোভ থেকে। এছাড়াও রয়েছে সান ডিয়েগো চিড়িয়াখানা, বালবোয়া পার্ক, স্প্যানিশ ভিলেজ অ্যান্ড আর্ট সেন্টার। হাতে সময় নিয়ে ঘুরতে হবে। আজ তানসিদের সপরিবার মিলে এসেছে সান ডিয়েগোতে। মানহাও এসেছে। জায়গাটা অসম্ভব রকম সুন্দর। মানহার বরাবর সমুদ্র খুব পছন্দ। সমুদ্রের ধারে পা ভিজিয়ে বসে আছে সে। তার দেখা দেখি তানসিও সেম কাজ করছে। তাসকিনকে তাদের ছবি তুলে দিতে বলে। তাসকিন খুব ভালো ফটোগ্রাফার, ছবি তোলা তার নেশা। যেখানেই যাবে সেখানেই ক্যামেরা নিয়ে যায়। মানহা আর তানসি বিভিন্ন ধরনের পোজ দেয় আর তাসকিন তাদের ছবি তুলে দিচ্ছে। গোধূলির শেষ বিকেলে ছবিগুলোর সৌন্দর্য ফুটিয়ে তুলছে। সেখান থেকে একজন লোককে ডেকে ফ্যামিলি ফটো তোলে তাসকিন। সারা বিকেল ঘুরে সন্ধ্যায় বাসা ফেরে সকলে। মানহা নিজের রুমে এসে ফ্রেশ হয়ে ব্যালকনিতে দাঁড়ায়। ফোন চেক করে তার চোখ উল্টে যায়। আবরারের অসংখ্য মেসেজ, ফোন কল। প্রতিটা মেসেজ খুব মনোযোগ দিয়ে পড়ছে মানহা। লাস্টের মেসেজ পড়ে ঠোঁটে ফুটে ওঠে তৃপ্তির হাসি। অজানা কারণে মনটা শীতল হয়ে ওঠে। মেসেজটি পড়া শুরু করে সে। বনবিড়াল, আপনাকে ছাড়া আমি ভালো নেই। জানি আপনিও আমাকে ছাড়া ভালো নেই। আপনাকে ছাড়া আমি অসম্পূর্ণ। আর কত বলেন, আর কত অপেক্ষা করাবেন? আপনার সাথে যোগাযোগ করতে চাচ্ছি, বাট আপনি যোগাযোগ করছেন না কেন বলুন তো? কী দোষ করেছি আমি? আপনাকে ভালোবাসাই কি আমার দোষ? যদি তাই হয়ে থাকে তাহলে এমন দোষ আমি বারবার করতে রাজি আছি। ভালোবাসার মানুষ দূরে চলে গেলে যে কি পরিমাণ কষ্ট সেটা তো আপনি জানেন। তাহলে কেন সেই কষ্ট আমাকে দিচ্ছেন? প্লিজ ফিরে আসুন না। সেদিন যখন জানতে পারলাম আপনি চলে যাচ্ছেন তখন আপনার জন্য সব কিছু ফেলে ছুটে গেছি, কিন্তু আপনার সাথে কথা বলতে পারলাম না, আপনাকে ভালো করে দেখতে পারলাম না, কোনোটাই না। কতবার ডেকেছি সেটা কি আপনি জানেন? না, জানেন না। জানলে হয়তো যোগাযোগ করতেন। বিষণ্ণতা আমাকে ঘিরে ধরেছে বনবিড়াল। আমার সব কিছু বিষাক্ত লাগছে বনবিড়াল। কিছুতেই কাজে মন দিতে পারছি না। এমন হলে কোম্পানির ক্ষতি হবে সেটা জেনেও আমি কিছু করতে পারছি না। আপনার নেশা আমার সব কিছু এলোমেলো করে দিছে। আপনি কি ভেবেছেন আপনি দূরে চলে গেলে আমি আপনাকে ভুলে যাব? মোটেও না। আবরার তেজ যাকে একবার মন দিয়ে ফেলছে সেটা মরার আগ পর্যন্ত ফেরত নেবে না। ভালোবাসলে ভালোবাসার মানুষকে ভুলে থাকা যায় না বনবিড়াল। আমার ভালোবাসা যদি সত্যি হয়ে থাকে
তাহলে আপনাকে আমি পাবই ইনশাল্লাহ। বনবিড়াল প্লিজ কাম ব্যাক, প্লিজ। আমি আর সহ্য করতে পারছি না, আমার খুব কষ্ট হচ্ছে, বুকটা ফেটে যাচ্ছে, কাউকে বলতে পারছি না। প্লিজ বনবিড়াল প্লিজ। তারপর কয়েকটা কান্নার ইমোজি দেওয়া। পুরো মেসেজটা পড়ে থমকে যায় মানহা। সে জানতো আবরার তাকে ভালোবাসে, বাট এতটা কল্পনা করতে পারেনি। এখন তার কি করা উচিত? কথা বলবে না থাক, সবটা সামনাসামনি হবে ভেবেই মুচকি হাসে। শুধু ছোট্ট একটা মেসেজ দিয়ে রাখে, এত অধৈর্য কেন আপনি? সবুর করুন, ধৈর্যের ফল সবসময় মিষ্টি হয়। হ্যালো গাইস, ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিও, আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।